ইলিয়াসও লিখেছে কিছু একটা ঘটতেছে। ভাবলাম দাবিটা যাচাই করি নিজেই ঘাটাঘাটি শুরু করলাম। যা ভাই রইল সেটা আসল ঘটনা। ওরা যে গপ্প বানাইতে চাইতেছে আর সত্যি যেটা, দুটো সম্পূর্ণ আলাদা। ঘটনাগুলো বিচ্ছিন্নভাবে ঘটিছে, অনেক ডট মিলায় একটা গল্প দাঁড় করাইলে এই বিমান বাহিনী, এই জঙ্গি সবকিছু মিলায় একটা চেহারা দাঁড়ায় যায়। আসেন সেই চমকপ্রদ গা শিউরানো ঘটনা একসাথে দেখি। 23 এপ্রিল মিরপুরের সেনানিবাসের ন্যাশনাল ডিফেন্স কলেজে ক্যাপস্টোন কোর্সের সমাপনী অনুষ্ঠানে ওয়াকারুজ্জামান গেছিলেন প্রধান অতিথি। অনেকে ছিল, ফেলো টেলো ছিল, সংসদ সদস্য মানে এমপিরা ছিল, জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তারা ছিল, পুলিশ ছিল, কূটনীতিক ছিল, কর্পোরেট নেতারা ছিল। কি কইলেন ওইখানে ওয়াকারুজ্জামান? উনি কইলেন, দীর্ঘ সময় ধরে আমরা মাল্টি রোল কমব্যাট এয়ারক্রাফট কিনি নেই। কক্সবাজার বা চট্টগ্রামে পর্যাপ্ত আকাশ প্রতিরক্ষা থাকলে হয়তো এই রোহিঙ্গা সংকট সৃষ্টি হইতো না। উনি আরো কইলেন, শক্তিশালী প্রতিরক্ষা ছাড়া পররাষ্ট্রনীতি কার্যকর হয় না। আজ যদি 1000 কোটি বিনিয়োগ হইতো, ভবিষ্যতে 50,000 কোটির ক্ষতি এড়ানো যাবে। আমরা যুদ্ধের প্রস্তুতি নেই যুদ্ধ এড়ানোর জন্য। এটা কিন্তু খুব সাধারণ প্রেস ব্রিফিং না, এটা ন্যাশনাল ডিফেন্স কলেজের প্ল্যাটফর্ম, নীতি নির্ধারকদের সামনে। এবং সেনা প্রধান হিসাবে ওয়াকারুজ্জামান স্ট্র্যাটেজিক এস্টাবলিশমেন্টকে ডাইরেক্টলি অ্যাড্রেস করতেছেন। মূল বার্তা কি? মূল বার্তা, বিমান বাহিনী শক্তিশালী করতেই হবে, মাল্টি রোল কমব্যাট এয়ারক্রাফট কিনতেই হবে, কক্সবাজার চট্টগ্রামে আকাশ প্রতিরক্ষা শক্তিশালী করতেই হবে, তাই তো? আর ভবিষ্যতে যদি রোহিঙ্গা সংকটের মতো সংকট এড়াইতে হয়, এটা একটা অর্থনৈতিক এবং কূটনৈতিক বোঝাও বটে। আর রোহিঙ্গা সংকট প্রায় 11 লক্ষ রিফিউজি, অর্থনৈতিক আর কূটনৈতিক বোঝা একটা। ভবিষ্যতে যদি এমন সংকট এড়াইতে হয় তাইলে বিমান বাহিনীতে বিনিয়োগ লাগবে। তো সেনাপ্রধান কেন এই মোমেন্টে এই কথাটা কইলেন, এটা বুঝতে হইলে পেছনে যেতে হবে, বিমান বাহিনীর গত 14 মাসের ঘটনাগুলো দেখতে হবে। তবে প্রথমে মাল্টি রোল কমব্যাট প্লেন, এটা কি এটা বোঝা লাগবে, তাই না? হ্যাঁ, এটা কঠিন লাগিচ্ছে, তাই না? আজ এটা একটু বুঝে দেখি, আমিও জানতাম না, আমি খুঁজে টুজে দেখে যা পাইলাম সেটাই বলিচ্ছি। এই মাল্টি রোল কমব্যাট এয়ারক্রাফট মানে হইতেছে এমন যুদ্ধ বিমান যা একাই অনেক কাজ করতে পারে। আগে বিমান বাহিনীর অনেক ধরনের বিমান লাগতো। একটা বিমান আকাশে শত্রুর গুলির জন্য, আর একটা মাটিতে বোমা ফেলানোর জন্য, আর একটা হইতেছে ছবি তুলে আনার জন্য, গোয়েন্দা কাজ করার জন্য। 3 কাজে 3 বিমান, 3 রকম খরচা। মাল্টি রোল মানে এটাই বিমান, এটাই সব করবে। সকালে ডগ ফাইট করবে, দুপুরে ট্যাঙ্কে বোমা মারবে, বিকালে জাহাজ ডুবাবে, রাত্রে রাডার জ্যাম করবে, সন্ধ্যাবেলা ছবি তুলে আনবে। স্মার্টফোনের মতো আর কি। আগে তো ফোন ছিল শুধু কথা কওয়ার জন্য, এখন ফোনের মধ্যে ক্যামেরা আছে, আরো কত কি আছে, তাই না? আমরা হোয়াটসঅ্যাপ করি, এইটা করি, সেটা করি, ফেসবুক করি, সবই তো এর মধ্যে করি। এটা কেন ইম্পর্টেন্ট? কারণ এটা হচ্ছে সাশ্রয়ী। আর আজকের যুদ্ধে থ্রেট যে কোনো দিক দিয়ে আসে, তাই নানা রকম জিনিস ম্যানেজ করা ডিফিকাল্ট। তো দুনিয়ায় অনেক রকমের মাল্টি রোল ফাইটার আছে, যেমন ধরেন F-16, এটা আমেরিকান, F-35, এটা আমেরিকান, রাফায়েল, এটা ফরাসি, এটা ইন্ডিয়ার কাছে 36টা আছে, Su-30, এটা রাশিয়ার, এটা ভারতে আছে। তারপর JF-17 থান্ডার, এটা পাকিস্তান আর চীন একসাথে তৈরি করেছে, এটা বাংলাদেশকে না নিয়ে আলোচনা করেছে। আর J-10C, এটা চীনা, বাংলাদেশ 20টা কিনতে যাইতেছে। সেনা প্রধান NDC-তে এই বিমানের কথাই কইছে। বাংলাদেশের কাছে এখন আছে পুরনো F-7, MiG-21 এর কপি, 60 ডিজাইন, মাল্টি রোল না। কয়টা পুরানো MiG-29, বুঝছেন? এটাও মাল্টি রোল না। সেনা প্রধান যখন বলে মাল্টি রোল কমব্যাট এয়ারক্রাফট কিনিনি দীর্ঘ সময়, এটা হইতেছে এই গ্যাপটা পূরণের জন্য 20টা J-10C সেই গ্যাপ পূরণের জন্য কেনা হবে। এবার আসেন দেখি সেনা প্রধান কেন এই কথা কইল। 25 অক্টোবরে প্রফেসর ইউনূসের সরকারের আমলে বাংলাদেশ সরকার নীতিগতভাবে অনুমোদন দিয়েছে $2.2 বিলিয়ন একটা চুক্তি। চীনের চেংদু এয়ারক্রাফট কর্পোরেশন থেকে 20টা JC মাল্টি রোল ফাইটার কেনার সিদ্ধান্ত হয়েছে। প্রত্যেকটার দাম মেলা $60 মিলিয়ন মতো, সব মিলায় প্রায় 27,000 কোটি টাকা। এটা কিস্তিতে দিছে, আমাদের এখনই দিতে হবে না, সব 10 বছরে পরিশোধ করতে হবে। তার মানে হইতেছে আমাদের প্রত্যেক বছর শোধ করতে হবে 2,700 কোটি টাকা, খুব বেশি না। কোথায় মোতায়েন হবে? কক্সবাজার এবং বরিশাল। ওয়াকারুজ্জামান NDC-তে যে মাল্টি রোল কমব্যাট এয়ারক্রাফটের কথা কইছেন সেটা এই বিমান। যে কক্সবাজার আকাশ প্রতিরক্ষা চাইছেন সেটাই এই J-10C ভবিষ্যৎ ঘাঁটি। স্বাধীনতার পর বাংলাদেশের সবচেয়ে বড় এটা বিমান শক্তিতে বিনিয়োগ। খুবই ভালো কাজ হয়েছে এটা। J-10Cর পিছনে একটা ইতিহাস আছে। এই যে 25-এ যে অপারেশন সিন্দুর করেছিল না ইন্ডিয়া,
ওই সময় পাকিস্তান এই বিমান ব্যবহার করে রাফায়েল ফেলাই দিছিল। তো বাংলাদেশ যে যুদ্ধ বিমান কিনতেছে সেটাই পাকিস্তান ইন্ডিয়ার বিরুদ্ধে ব্যবহার করেছে। 2 নম্বর ঘটনা, 27 জানুয়ারি 2026, এটাও প্রফেসর ইউনূসের আমল, ইলেকশনের কিছুদিন আগে বগুড়ায় একটা ড্রোন কারখানা হবে। এটা সরকার টু সরকার চুক্তি হয়েছে। চীনের সরকারি কোম্পানি সিটিসি ইন্টারন্যাশনালের সাথে 608 কোটি টাকার একটা চুক্তি। উদ্দেশ্য হইতেছে বগুড়া বিমান ঘাঁটিতে ড্রোন তৈরির কারখানা হবে। দূরপাল্লার নজরদারি করতে পারবে, আক্রমণকারী ড্রোন একই সাথে তৈরি করবে আর কি। তুরস্কের বাইরাকতার বলে একটা ড্রোন আছে, সেইটার চীনা সংস্করণ। এটা সরাসরি উপরে উঠতে পারবে, ভার্টিক্যাল টেক অফ ড্রোন। এটা এরকম করে ছড়া লাগবে না, প্রযুক্তি হস্তান্তর হবে, মানে বাংলাদেশের টেকনোলজিও পাবে। এইটার নির্মাণ শেষ হবে ডিসেম্বর 2026 এই বছরে। তো বগুড়া কেন গুরুত্বপূর্ণ? বগুড়া গুরুত্বপূর্ণ কারণ আমি জন্মেছি তা না, বগুড়া দেশের নর্থ ইস্ট এবং শিলিগুড়ি করিডোরের কাছে। বিমানবাহিনীর রাডার ইউনিট বগুড়া গত জুন 2025 থেকে চালু আছে। এশিয়া নিউজ 27 জানুয়ারি শিরোনাম করেছে, বাংলাদেশ চীনা ড্রোন উৎপাদন চুক্তি ভারতে বিপদ ঘন্টা। এবার বুঝেছেন তো কেন এটা গুরুত্বপূর্ণ। 3 নম্বর ঘটনা, 8 জানুয়ারি 2026, বিমান বাহিনী প্রধান পাকিস্তানে গেছে। রাওয়ালপিন্ডির জিএসকে তে দেখা করছেন ফিল্ড মার্শাল আসিম মুনিরের সাথে। আলাদাভাবে নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল নাভিদ সাহেবের সঙ্গেও আলাপ করছেন। আলোচনার বিষয় কি ছিল? JF-17 থান্ডার যুদ্ধ বিমান কেনা, তারপরে পুরানো বহনের আধুনিকায়ন, রাডারের সমন্বয় ইত্যাদি। এর বাইরে গত 12 মাসে 4 জন জ্যেষ্ঠ পাকিস্তানি সামরিক কর্মকর্তা ঢাকা এসেছেন। অক্টোবর 24 থেকে 28, 2025 পাকিস্তানের চিফ অফ স্টাফ কমিটির চেয়ারম্যান জেনারেল শাহির শামদাদ মির্জা ঢাকায় আসছিলেন। কয়েক দশকে বাংলাদেশে আসা সবচেয়ে গুরুত্বপূর্ণ সিনিয়র পাকিস্তানি সামরিক কর্মকর্তা। এনে 3টা ঘটনা একসাথে রাখেন। বাংলাদেশ চীন থেকে $2.2 বিলিয়ন 20টা J-10C কিনতেছে। বগুড়ায় চীনের সঙ্গে ড্রোনের কারখানা বানাইতেছে। পাকিস্তানের সঙ্গে JF-17 এর আলোচনা করতেছে। বিমান বাহিনী প্রধান পাকিস্তান ফিল্ড মার্শালের সঙ্গে বৈঠক করছে। স্বাধীনতার পর বিমান বাহিনী সবচেয়ে দ্রুত আধুনিকায়ন চলতেছে, এবং এটা চীন এবং পাকিস্তানের সাথে একসাথে মিলা, তাই না? এটা কিন্তু এইখানে ইন্ডিয়া বিলাইছে। কারণ এই যে স্ট্র্যাটেজিক শিফট, এইটার অর্থ ইন্ডিয়ার কাছে কি? এটা নিয়ে ইন্ডিয়ার অস্বস্তি কেন? কারণ তারা চিকেন নেক নিয়ে খুবই টেনশনে পড়ে গেছে। এই জন্যই নভেম্বর 25 থেকে ইন্ডিয়া 3টা নতুন সেনা ছাউনি চালু করছে, জানেন? আসামের ধুবড়িতে, বামুনিতে, বিহারের কিষানগঞ্জ, পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুরের চোপড়ায়, সবগুলো বাংলাদেশের সীমান্ত জুড়ে। মানে মনে হয় যুদ্ধ করতে আসতেছে। দেখেছিলেন না ইউক্রেনে যখন হামলা করে রাশিয়া, তখন ইউক্রেনের বর্ডারে সেনা জমায়েত করছিল ঠিক ইনকায়। ভারতের গণমাধ্যমে একই সুর। দ্য ফেডারেল পত্রিকা 24 নভেম্বর লিখছে, ইংরেজি যেহেতু লিখেছে ঠিকই লিখেছে, তাই না? তো বাংলা করলে হয়, সাম্প্রতিক মাসগুলোতে বাংলাদেশে আসা প্রত্যেকটা পাকিস্তানি সামরিক প্রতিনিধি দলে কাশ্মীর পাঞ্জাবে ভারতের বিরুদ্ধে সন্ত্রাসী কার্যক্রমে পরিচালনায় জড়িত ISI কর্মকর্তারা ছিলেন। ওরে বাবা, এরা ISI খুঁজে বেরিয়েছে। প্রত্যেকটা প্রতিনিধি দলে ISI, প্রত্যেকটা। এটা কি? এটা কোনো কথা? এই যে স্ট্রাকচার, এটাই তো বার্তা। বাংলাদেশ পাকিস্তান কাছাকাছি আসার প্রত্যেকটা দিক, কূটনীতিক হোক সামরিক হোক, ISI এর অনুপ্রবেশ হিসেবে দেখানো হবে। এটাই তো বার্তা। ভারতের অস্বস্তি তো বোঝা যায়। বছরের পর বছর তো হাসিনা যা দিছে সেটা তো চিরজীবন মনে রাখবে, তাই না? তো ইন্ডিয়ার যে মূলধন ছিল, স্ট্র্যাটেজিক অ্যাসেট, সেটা আস্তে আস্তে ক্ষয় হয়ে যাইতেছিল। এখন এইটাকে আবার ফিরে পাওয়ার জন্য ইন্ডিয়ার একটা গল্প তৈরি করা প্রয়োজন পড়ছে। কি সেই গল্প? 21 এপ্রিল 2026 সেনাপ্রধানের এনডিসি বক্তব্যের ঠিক 48 ঘন্টা আগে ভারতের একটা সংবাদ মাধ্যম আছে নর্থ ইস্ট, চন্দন নন্দী, ওই লিখছে এটা গপ্প ফাইতেছে। নানা সময় সত্য মিথ্যা মিলায় গপ্প টপ্প ফাঁদে আর কি। ওই লিখেছে, তেহরিকে তালেবান পাকিস্তানের সঙ্গে সংযোগের অভিযানে বহু বিমান সেনা আটক হয়েছে। বহু। বাংলাদেশ বিমান বাহিনী হাই অ্যালার্টে। বুঝেছেন তো? এটাই ওয়াহিদুজ্জামান এটা লিখেছে। কি বলতেছে? কইতেছে 20 এপ্রিল ভোরে গোয়েন্দা শাখা ঢাকায় অভিযান চালাইছে। 2 জন স্কোয়াড্রন লিডার গ্রেপ্তার হয়েছে, 10 থেকে 12 জন আটক হয়েছে, 9 থেকে 10 জন পলাতক আছে। কোথায় কোথায় পলাইছে? পাকিস্তানে, পর্তুগালে, তুরস্কে, নিউজিল্যান্ডে। অভিযোগ কি? তেহরিকে তালেবান পাকিস্তানের সঙ্গে যোগাযোগ। কোন ঘাটিতে অভিযান? কক্সবাজার, চট্টগ্রামের 25তম স্কোয়াড্রন, যশোরের রাডার স্টেশন, কুর্মিটোলা, চট্টগ্রামের জহুরুল হক প্রশিক্ষণ কেন্দ্র। মনে আছে সেনাপ্রধান কি বলছিল? কক্সবাজার বা চট্টগ্রামে পর্যাপ্ত আকাশ প্রতিরক্ষা, J-10Cর ভবিষ্যৎ ঘাঁটি কক্সবাজার, বরিশাল, উটি। ঠিক যে ঘাঁটিগুলো বাংলাদেশের আগামী 3 থেকে 5 বছরের আকাশ প্রতিরক্ষার ভিত্তি, সেগুলোকেই
নর্থ ইস্ট নিউজ, টিটিপি তেহরিক তালেবান পাকিস্তান অনুপ্রবেশের শিকার কইতেছে। গল্প তৈরি হয়ে গেছে। এই গল্পের ভিত্তি কি? কোন সরকারি দলিলের উপর দাঁড়ায় আছে? এই প্রশ্নের উত্তরে আসল ঘটনা। এই পুরা গল্পের ভিত্তি একটাই দলিল, বাংলাদেশ পুলিশ সদর দপ্তরের গোপনীয় চিঠি, 23 এপ্রিল ডিআইজি কামরুল হাসান শাহিদ সাইন করেছে। চিঠির হুবহু ভাষা হইতেছে প্রথম আলো, আইটিভি, বিডি, দেশ রূপান্তর প্রকাশ করছে। চিঠিটা এটাই, সেটা হইতেছে সম্প্রতি গ্রেপ্তার হওয়া নিষিদ্ধ ঘোষিত উগ্রবাদী সংগঠনের সদস্য ইশতিয়াক আহমেদের সঙ্গে একটা বাহিনীর চাকরিচ্যুত 2 সদস্যের নিয়মিত যোগাযোগের তথ্য পাওয়া গেছে। কোন বাহিনী সেটা কিন্তু বলে নাই। হামলার সম্ভাব্য লক্ষ্য সংসদ ভবন, উপাসনালয়, বিনোদন কেন্দ্র, শাহবাগ ইত্যাদি। সিটিতে তেহরিক তালেবান নাই, এলইটি নাই, আইএসআই নাই, পাকিস্তান নাই, নিষিদ্ধ সংগঠনের নাম পর্যন্ত নাই, বিমান বাহিনী নাই, স্কোয়াড্রন লিডার নাই। সিটিতে আছে একটা বাহিনীর চাকরিচ্যুত 2 সদস্য। কোন বাহিনী? দেশ রূপান্তর স্পষ্ট করছে চাকরিচ্যুত 2 সেনা সদস্যের নিয়মিত যোগাযোগ। সেনাবাহিনী, বিমান বাহিনী না। তারপরেও পুলিশের চিঠির 2 দিন পরে সিটিটিসি, যারা এই সমস্ত জঙ্গিবাদ নিয়ে কাজ টাজ করে, তার যুগ্ম কমিশনার মুন্সি শাহাবুদ্দিন প্রকাশ্যে বলছে এখনো কোনো নির্দিষ্ট সংগঠন বা গোষ্ঠীকে চিহ্নিত করা যায়নি। মানে বাংলাদেশের সন্ত্রাস বিরোধী তদন্তের প্রধান বলতেছে কোন সংগঠন চিহ্নিত করা যায়নি। কিন্তু এইদিকে কালের কণ্ঠ কইতেছে, অজ্ঞাত সূত্র দিয়া টিটিপি, এলইটি কনফার্ম করতেছে নর্থ ইস্ট নিউজ কক্সবাজারের 4 জন এয়ারম্যানের সংখ্যা পর্যন্ত দিতেছে, সব ভারতীয় গোয়েন্দা সংস্থা থেকে আসা। বুঝেছেন তো নর্থ ইস্ট নিউজ থেকে কালের কণ্ঠে চলে আসলো কেমনে? বাংলাদেশের পুলিশ যেটা সরকারিভাবে বলে নাই, সেটা ভারতীয় গণমাধ্যম সূত্রের বরাতে নিশ্চিত করতেছে কি করে? এখন এই যে বিমান বাহিনী নিয়ে হাউকাও, এই বিমান বাহিনীতে তো র ঢুকেছিল ব্যাপকভাবে। হ্যাঁ, এটা আমার কথা না, বানানো কথা না। আসেন সেটা দেখি। দৈনিক আমার দেশ প্রথম পৃষ্ঠায় একটা স্টোরি করেছিল, বিমান বাহিনীর ভিতরে রয়ের নেটওয়ার্ক ফাঁস, 6 জন জ্যেষ্ঠ অফিসার রয়ের সাথে সংযোগের অভিযোগে অবসরে। আইএসপিআর এটা প্রতিবাদ করেছিল, কিন্তু স্টোরি এখনো আছে, আমার দেশ সরায় নাই। মানে এটা ভুয়া স্টোরি না। হাসিনার পালানো ভিডিও তুলেছিল কে জানেন? জানেন না? এই 6 জনের মধ্যে একজন। এখন সবাই বাধ্যতামূলক অবসরে, একজনের কোর্ট মার্শাল হয়েছে। এদের গাড়িতে পর্যন্ত ভারতীয় বাহিনী ব্যবহার করা অস্ত্র পাওয়া গেছে। যারা গপ্প ছড়াইতেছে বিমান বাহিনীতে উগ্রবাদী ঢুকছে, সে বিমান বাহিনী তো রয়ের আখড়া। আর কোন বাহিনীতে এভাবে পাবলিকলি আইডেন্টিফাইড হয়েছে? রয়ের এজেন্ট হয় নাই, এখানে হয়েছে। এবার মাথা ঠান্ডা করে ভাবেন, যে বাহিনীতে র ব্যাপকভাবে ঢুকেছিল, সে বাহিনী এখন হঠাৎ পাকিস্তানি জঙ্গিদের আশ্রয়স্থল হয়ে গেল। এবার আসেন টিটিপি আসলে কে? কে ফান্ড করে? টিটিপি কে ফান্ড করে? তেহরিক তালিবানকে ফান্ড করে র। আমেরিকান ডিফেন্স মিনিস্টার মাতিস কইছে, ভারতীয় অ্যানালাইস্ট নিজেই স্বীকার করছে যে এটা এস্টাবলিশ ফ্যাক্ট। তাহলে গল্পটা আরেকবার দাঁড় করান। অগাস্টে বিমান বাহিনীতে রয়ের সরাসরি নেটওয়ার্ক ধরা পড়লো, 6 অফিসার, গাড়িতে ভারতীয় অস্ত্র, আমার দেশ স্টোরি সরায় নাই। এপ্রিল 2006-এ সেই সেম বিমান বাহিনীতে রয়ের প্রক্সি নেটওয়ার্ক চিহ্নিত হইতেছে। প্রক্সির নাম